নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আগামীকাল 13ই এপ্রিল হতে পারে পশ্চিমবঙ্গের যে এসআইআর সংক্রান্ত শুনানিটা, সেটার একটা চূড়ান্ত পদক্ষেপ। সুপ্রিম কোর্টে আবারও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে। এবং আপনারা জানেন, ইতিমধ্যে 27 লক্ষেরও বেশি মানুষ তারা আর অ্যাপিলও করতে পারেননি, তাদের নাম কেটে গিয়েছে এসআইআর এর ভিত্তিতে। তারা 2026 সালে 23 তারিখ এবং 29 তারিখ ভোট দিতে পারবেন কিনা তারা এখনো পর্যন্ত জানেন না। তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত, এবং পারবেন না সেই পর্যায়টাই এখনো পর্যন্ত রয়ে আছে। একমাত্র একটাই আশার আলো এখনো পর্যন্ত, সুপ্রিম কোর্টে কেসটা উঠবে আগামীকাল, এবং 13 তারিখ যখন এই কেসটা উঠবে, জাস্টিস জয়মাল্য বাগচি এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত তাদের বেঞ্চে, অবশ্যই কিন্তু বিষয়টা বেশ খানিকটা গুরুতর হয়ে উঠেছে। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ভবানীপুর থেকে একদম সরাসরি বলেছিলেন যে আমি আবার দরকার হলে সুপ্রিম কোর্টে যাব, এখনো কিন্তু তেমনই একটা খবর উঠে আসছে। এবং আপনাদের এক্সাক্ট সংখ্যাটা বলি, 27,16,389 জন মানুষের নাম কাটা গিয়েছে যারা অ্যাপিল করার সুযোগটা পর্যন্ত পাননি পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে। এবং সম্পূর্ণ দোষটা কার? সম্পূর্ণ দোষটা কিন্তু সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট বলছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সফটওয়্যার ডিটেক্ট করতে পারেনি। তাদের সফটওয়্যার মানুষের যে বাঙালি নাম রয় বা রায় বা ব্যানার্জি এবং বন্দ্যোপাধ্যায়, এই ধরনের ডিসক্রিপেন্সি গুলো কোনোভাবেই তারা ডিটেক্ট করতে পারেনি বলে এই ধরনের মানুষের নাম কাটা গিয়েছে। এবং তাদের ছাড়াই যদি ভোট হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি অবশ্যই এই মুহূর্তে এফেক্টেড হবে। আপনারা জানেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ সেটা খুব কাছাকাছি, এবং তার মধ্যে থেকে যদি এরকম 27 লক্ষ মানুষের নাম বাদ চলে যায়, সেটার যে একটা এফেক্ট পড়বেই। 4 মে রেজাল্ট বেরোলে সেটা তো আমরা জানি, কিন্তু তার আগে শেষ চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। সুপ্রিম কোর্টে আবারও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো পর্যন্ত তেমনই খবর রয়েছে। সমস্তটা আপনাদের বিস্তারিত বলবো। কি বললেন জাস্টিস জয়মাল্য বাগচি এবং কি হতে চলেছে আগামীকাল, সমস্তটা বিস্তারিত শোনার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদেরকে জানাই, এই মুহূর্তে সেকেন্ড লিস্ট অলরেডি ফ্রিজ করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ যে লিস্টটার মধ্যে 27,16,389 জন মানুষের নাম রয়েছে যারা ভোট দিতে পারবেন না হিসাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে, সেই লিস্টটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা পরবর্তীতে আর অ্যাপিলও করতে পারবেন না। এবং সেই সম্বন্ধে প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেখানে জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেন। তিনি বলেন, উই উইল কনসিডার দ্য ফ্রিজিং ইস্যু অন 13th April and if necessary we will pass appropriate orders on it। অর্থাৎ আমরা সম্পূর্ণ যে ফ্রিজিং ইস্যুটা, 27 লক্ষ মানুষ আর ভোটের জন্য অ্যাপিলও করতে পারবেন না, তাদের নাম কাটা গিয়েছে, তারা তো অ্যাপিল করতে পারবেন, কিন্তু সেই অ্যাপিলটাও করতে পারবেন না, ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে। ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে, সেটা সম্বন্ধেও সুপ্রিম কোর্ট সম্পূর্ণ দেখাশোনা করবে এবং সম্পূর্ণ বিষয়টা আগামীকাল সুপ্রিম কোর্ট তাতে মন্তব্য করবে। এটা অবশ্যই এই মুহূর্তে একটা আশার আলো দেখায়। কিন্তু আপনাদের জানাই যে কোনোভাবেই কিন্তু যে ট্রাইব্যুনালটা গঠন হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার নেতৃত্বে ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল, এবং যেখানে বিভিন্ন কোর্টের যারা জাজ, অবসরপ্রাপ্ত জাজ, তারা কিন্তু এই ট্রাইব্যুনালে ছিলেন। এবং সেই ট্রাইব্যুনালের পক্ষ থেকে মাত্র 2 জন মানুষের নাম অ্যাড করা গিয়েছে। আপনারা ভাবার চেষ্টা করুন যে 27,16,000 মানুষের নাম বাদ গেল, আর ট্রাইব্যুনাল মাত্র 2 জন মানুষের নাম অ্যাড করতে পারলো। এই পরিস্থিতি যেখানে রয়েছে এবং সেই পরিস্থিতি যেখানে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা ঠিক কতটা একদম স্বচ্ছ ভোট হবে। 27 লক্ষ ভোটার মানে কিন্তু অবশ্যই একটা বড় মার্জিনে ভোট কাটা গিয়েছে, এবং সেই ভোটারদেরকে ছেড়ে রেখে যখন ভোটটা হচ্ছে, তখন সেই যে রেজাল্টটা বেরোবে, তার ভিত্তিতে যে সরকার তৈরি হবে, সেটা কি খুব একটা গুরুতর সরকার হিসেবে ধরে নেওয়া যায়? এটা কি নিয়ে প্রশ্ন থাকবে না? অর্থাৎ এই যে 27 লক্ষ মানুষ, তাদের কিন্তু পাসপোর্ট পর্যন্ত রয়েছে, তেমন মানুষের নামও কাটা গিয়েছে। এবং আপনারা জানেন, পাসপোর্ট হচ্ছে আমাদের দেশে এমন একটা ডকুমেন্টস যেটাকে পুলিশ ভেরিফিকেশন, তার মাধ্যমে পাসপোর্ট ইস্যু করা হয়। যার পাসপোর্ট আছে তার বাড়িতে একটা না একটা সময় পুলিশ গিয়েছে বলেই তার পাসপোর্টটা রয়েছে, ইস্যু করেছে পাসপোর্ট অথরিটি, কারণ তার বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তার নামে কোনো কেস নেই ইত্যাদি সমস্ত কিছু দেখার পরে তার পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু তার পরবর্তীতেও তার গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধান
সংবিধান যে অধিকার আমাদের দিয়েছে যে প্রত্যেক মানুষ পিছু একটা করে ভোট, তিনি ভোট দিয়ে তার চুজ করতে পারবেন তার পলিটিক্যাল পার্টিকে, সেই অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে আসছে এবং সুপ্রিম কোর্টে এই কথাগুলোই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও যেদিন গিয়েছিলেন সেদিন বলেছিলেন, এবং এই মুহূর্তে তিনি যদি 13 তারিখ যান তিনিও কিন্তু সেই কথাটাই বলবেন। আপনাদেরকে আরো জানাই, সুপ্রিম কোর্টে এই যে 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে সেই সম্বন্ধে সুপ্রিম কোর্ট তাদের কি বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট থেকে একদম জয়মাল্য বাগচি বলেছিলেন, ইউর সফটওয়্যার ইজ আনএবল টু ডিফারেন্সিয়েট দ্য নেম ডিসক্রিপেন্সি ইন বেঙ্গল। অর্থাৎ আপনাদের সফটওয়্যারের সমস্যার জন্য এই নেম ডিসক্রিপেন্সিটা কোনোভাবেই কিন্তু ডিটেক্ট করা যায়নি, এবং কোথাও গিয়ে কোনো মহিলার যদি নাম পরিবর্তন হয়ে গিয়ে থাকে বিয়ের পরবর্তী সময়, তাহলে তার নাম কাটা গিয়েছে। কোনো বাবা যদি বন্দ্যোপাধ্যায় লেখে, ছেলে যদি ব্যানার্জি লেখে, চট্টোপাধ্যায় চ্যাটার্জি লেখে, এই সমস্যাগুলোর জন্য নাম কাটা গিয়েছে। এবং আপনারা দেখুন কাদের কাদের নাম কাটা গেছে। একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, মোহাম্মদ শামীম আখতার, তিনি এয়ারফোর্সের অফিসার, এখনো পর্যন্ত কর্মরত, তার নাম কাটা যায়। এই মুহূর্তে ভারত সরকারের সঙ্গে যিনি যুক্ত, তার নাম কিভাবে কাটা যেতে পারে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে অবশ্যই। এবং যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এই দুটো পার্টির মধ্যে কিন্তু 19 সাল থেকে যে ডিফারেন্সেস অফ ভোটটা রয়েছে সেটা কিন্তু খুব কম, 3 থেকে 4% ভোট, এবং এই 27 লক্ষ মানুষের নাম যাদের কাটা গেল, এছাড়াও আগে 58 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে এবং এই 27 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত কাটা গিয়েছে। তো সমস্তটা মিলিয়ে যে মোট ভোটার এখন ভোট দেবেন তার মধ্যে কিন্তু অবশ্যই একটা বড় সড়ো অংশ কাটা গিয়েছে। আমরা যা একদম বিশ্লেষণের মাধ্যমে যেটা উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার কাটা গিয়েছে, বিজেপিরও ভোটার কাটা গিয়েছে, সেটা অনস্বীকার্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার কাটা গিয়েছে। এবং আপনারা জানেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যে শাসক দল এবং বিরোধী দল তাদের ভোট পার্সেন্টেজ 1 থেকে 2%-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে, এবং তার ভিত্তিতেই কিন্তু সরাসরি ভোটে একদম সরকার পক্ষ তৈরি হয়, বিরোধী পক্ষ তৈরি হয়। তো সেটা যদি এই মুহূর্তে এতটা কাছাকাছি চলে আসে যে 27 লক্ষ মানুষের নাম কাটা চলে গেল, তারা কাকে ভোট দিত সেটাই জানা গেল না, তো সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে আরো গুরুতর হয়ে উঠছে যখন পশ্চিমবঙ্গের দিকে সারা ভারতবর্ষের নজর রয়েছে। আপনারা জানেন কেরালাম, তামিলনাড়ু এবং আসাম প্রত্যেকটা রাজ্যে কিন্তু ভোট হচ্ছে, কিন্তু কেরালামে ইউডিএফ এবং এলডিএফ এর মধ্যে একটা যে দূরত্ব, একটা লড়াই চলছে, সেটা বহুদিন ধরেই চলছে। আসামের ক্ষেত্রে আসামের হেমন্ত বিশ্ব শর্মা এবং অবশ্যই কংগ্রেসের মধ্যে একটা দূরত্ব, সেটা নিয়ে ভোট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বারংবার দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রী, তাদের বাড়িতে ইডি সিবিআই রেড হয়েছে, এবং অবশ্যই কয়েকদিন আগে 8ই জানুয়ারি আপনাদের মনে থাকবে পশ্চিমবঙ্গে কলকাতায় ইডি অফিসাররা আসেন এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাইল পত্র নিয়ে আসেন এবং সেটা নিয়ে একটা কেস তৈরি হয়। তো একটা যে সমস্যা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সমস্যা, একটা দূরত্ব, একটা সংঘাত, বারংবার সেই ছবিটা উঠে এসেছে। সেই জায়গাটা থেকে কিন্তু এটা আরো গুরুতর হয়ে উঠছে যে 45% ভোট পাওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপে পড়বে সরকার তৈরি করতে, যদি এই নামটাকে তারা কোনোভাবে ফিরিয়ে আনতে না পারে। এবং 13ই এপ্রিল সুপ্রিম কোর্টে কি হয় তার উপর অবশ্যই অনেক কিছু ডিপেন্ড করছে। এবং জয়মাল্য বাগচি যে কথাটা বলেছেন, জয়মাল্য বাগচি যে ফ্রিজিং ইস্যু, অর্থাৎ তিনি বলছেন উই উইল কনসিডার অন দ্য ফ্রিজিং ইস্যু অন 13th of April and if necessary we will pass appropriate orders। এবার অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারসটা কি আসে তার ভিত্তিতেই 27,16,390 জন মানুষ আবারও অ্যাপিল করতে পারেন কিনা তাদের নামটা ভোটার লিস্টে ঢোকানোর জন্য, এবং তারা 23 এপ্রিল এবং 29 এপ্রিল ভোট দিতে পারেন কিনা সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে পশ্চিমবঙ্গে। আমরা নজর রাখবো অবশ্যই সুপ্রিম কোর্টে আগামীকাল কি হচ্ছে আপনাদের জানাতে থাকবো। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।